সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে শহীদ নজরুল হক গার্লস স্কুল থেকে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে তোমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের দুইটি জ্যামিতি পড়িয়েছি। এই দুইটার আলোকে তৃতীয়টা আজকে পড়াবো। তবে ওই দুইটার প্রয়োগ ওই দুইটা একত্রিত করে এই উপপাদ্যটা হবে। তো আমরা আগে দেখে নিই যে আমাদের পূর্বের দুটা ক্লাস মনে আছে কিনা। এসো তাহলে দেখি। দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমরা শিখেছি কি এ বি সি যদি এক সমকোণ হয় এবং এসি অতিভুজ, তাহলে আমরা পড়েছি কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটা আমরা শিখেছি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এরপরে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। এ সি বি, এখানে এ সি বি এটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা কি শিখেছিলাম? যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে স্থূলকোণ এ সি বি, এর বিপরীত বাহু এ বি। তাহলে এ বি স্কয়ার মানে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। মানে স্থূলকোণ সংলগ্ন যে অপর দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এবং উহাদের যে কোনো এক বাহু। দেখো, আমি নিচের বাহুটা নিলাম বিসি, আর এই বিসি বাহুর উপরে এসি বাহুর লম্ব বিক্ষেপ। আমরা বিসি বাহুকে বর্ধিত করে দিলাম, এরপর এ থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকালাম। তাহলে এসি বাহুর লম্ব বিক্ষেপ বিসি বাহুর উপরে সিডি। তাহলে দেখো, যে কোনো এক বাহু অপর বাহুর লম্ব বিক্ষেপ, এটা হলো সিডি। এই দুইটা গুণ করলে আমরা এই দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র পেলাম, তার দ্বিগুণ এবং সমষ্টির সমান। তাহলে হলো কি, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র স্থূলকোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবং স্থূলকোণ সংলগ্ন দুই বাহুর যে কোনো এক বাহু এবং ওই বাহুতে অপর বাহুর লম্ব অভিক্ষেপ এর অন্তর্গত আয়তক্ষেত্র, যেটা বিসি ইন্টু সিডি, এর দ্বিগুণের সমষ্টির সমান। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য স্থূলকোণের ক্ষেত্রে বিস্তৃতি করতে হয়। এরপরে আরেকটা করেছিলাম আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। এটা এ বি সি, এ থেকে এটা লম্ব। তাহলে এখানে এ বি সি, আমাদের সি কোণটা সূক্ষ্মকোণ, এ থেকে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে আমাদের এডি। তাহলে এসি বাহুর লম্ব বিক্ষেপ বিসির উপরে আমাদের কি হবে? এই সিডি। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা হচ্ছে কি, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূক্ষ্মকোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা উহাদের যে কোনো এক বাহু, মানে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বিসি এবং এসি বাহু আছে তাদের যে কোনো এক বাহু আমরা বিসি ধরলাম। তাহলে বিসি বাহুর উপরে আরেক বাহু এসি এর লম্ব অভিক্ষেপ কি সিডি। এ দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্র হচ্ছে বিসি ইন্টু সিডি।
এই দুটার অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম, এই সমষ্টি থেকে এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটা হলো পিথাগোরাসের উপপাদ্য সূক্ষ্মকোণের কাছে বিস্তৃত, এবং এই দুইটা যোগ করেই আমাদের আজকের উপপাদ্যটা, সেটা হচ্ছে কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই বাহুতে সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। আমাদের এই তিনটাই প্রয়োগ করে এখানে আমাদের করতে হবে। তাহলে আমরা আজ এখন মূল উপপাদ্যটায় আসি। আমরা একটা ত্রিভুজ আঁকাই। এ বি সি, এ বি সি এটা একটা ত্রিভুজ, আর মধ্যমা বিসি এর মধ্যবিন্দু আমরা ডি নেই এবং এ ডি যোগ করে দিই। তাহলে আমাদের মধ্যমা হলো কি এ ডি হলো আমাদের মধ্য। উপপাদ্যটা দেখো, বলেছে এখানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা এবিসি ত্রিভুজের দুইটা বাহু কি এ বি আর এসি নিলাম। তাহলে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি হবে? এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কয়ার প্লাস এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ সি স্কয়ার। এই সমষ্টিটা কার সমান? এখানে বলেছে দেখো তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে তৃতীয় বাহুটা আমাদের বিসি, ডি হচ্ছে মধ্যবিন্দু, তার অর্ধেক বিডি অথবা সিডি, যে কোনো অর্ধেক নিলেই হবে। আমরা অর্ধেক বলেছি, তাহলে আমরা নিলাম বিডি। তাহলে বিডি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিডি স্কয়ার ক্ষেত্রফল, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, এই বাহুতে যে মধ্যবিন্দু দিয়ে মধ্যমাটা তৈরি হয়েছে এডি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? তাহলে এ ডি স্কয়ার, তাহলে প্লাস এ ডি স্কয়ার। এই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তার দ্বিগুণ। তাহলে আমরা এইখানে 2 গুণ করে দিব। আমাদের এইটাই হচ্ছে মূল উপপাদ্য, কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটার সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে আমাদের উপপাদ্যের বিষয়টি, এটা প্রমাণ করতে হলে আমাদের কিছু অঙ্কনের প্রয়োজন হবে। আমরা শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপরে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে অঙ্কনটা দেখো, আমরা এ বিন্দুতে বিসি এর উপরে লম্ব আঁকি। এই জিনিসটা সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ ই লম্ব বিসি আঁকি। অঙ্কনের কাজ শেষ আমাদের। এবার প্রমাণের বিষয় আসবে। আমাদের কিন্তু মূল জিনিস আমরা যে তিনটা শিখেছি, পিথাগোরাসের উপপাদ্য শিখেছি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি শিখেছি, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি শিখেছি। এইবার দেখো প্রমাণ। আমাদের এখানে এই যে দেখো এডি মধ্যমা, আমাদের এ ই লম্ব, তাহলে এই কোণটা দেখো আমাদের এডিই। এই ত্রিভুজের আমরা এখানে যদি আলাদা করে ত্রিভুজ আঁকাই, আমরা একটু খেয়াল করতে পারি, দেখো যে এই ত্রিভুজটাকে আমরা আলাদা করে এইখানে যদি আঁকাই,
এইটুকু আঁকালাম AED, আর এইখানে এটা বর্ধিত করে দিলাম। দেখো এই কোণটা আমাদের সমকোণ আর এটা বহিস্থ কোণ। আমরা জানি ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুইটার প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। তাহলে অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এই যে এই কোণ আর এই কোণ। এখন তাহলে দেখো ADB এই কোণটা এই ই কোণের চেয়ে বড়, তাহলে এই কোণটাকে আমরা কি বলতে পারি? স্থূল কোণ। তাহলে আমাদের ADB এই কোণটা হলো স্থূল কোণ। আবার দেখো এই দুইটা কোণ মিলে কত? আমাদের 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এইটা যদি স্থূল অর্থাৎ 90 এর চেয়ে বড়, তাহলে এই পাশের কোণটা অবশ্যই কি হবে? আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট অর্থাৎ সূক্ষ্ম কোণ। তাহলে আমরা এই জায়গা থেকে দুইটা ইনফরমেশন পেলাম কি? যে ADB এই কোণটা স্থূল কোণ আর ADC এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা স্থূল কোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা ব্যবহার করতে পারবো। আবার এইখানে যখন সূক্ষ্মকোণ ধরবো তাহলে এখানে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ ABDA কি? আমাদের ADB এই কোণটা স্থূল কোণ, স্থূল কোণ। এখন দেখো স্থূল কোণের উপপাদ্যটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্যটা স্থূল কোণের ক্ষেত্রে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে স্থূল কোণ এখানে D, আমাদের ত্রিভুজ ABD, তাহলে এর বিপরীত বাহু ছিল কি? AB স্কয়ার। এরপরে কি ছিল? স্থূল কোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তাহলে স্থূল কোণ এইটা হলে দেখো স্থূল কোণ সংলগ্ন কোণটা হলো BD আর AD। তাহলে AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? স্থূল কোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবং স্থূল কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে তার যে কোনো একটা বাহু। আমরা BD বাহুটা নিলাম। এখন এই BD বাহুতে AD লম্ব অভিক্ষেপ, AD লম্ব অভিক্ষেপ কি? DE, এই DE। তাহলে এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্র মানে এই দুইটা গুণ করতে হবে, তার দ্বিগুণ এর সমষ্টির সমান। তাহলে দেখো ADB এই ত্রিভুজের ADB স্থূলকোণ। এই স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি আমরা জানি যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি? তার সমান স্থূলকোণ সংলগ্ন অপর যে দুই বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবং স্থূলকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যে কোনো এক বাহু এবং সেই বাহুতে অপর বাহু এখানে AD, তার লম্ব অভিক্ষেপ DE। তাহলে এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্র কি? BD ইনটু DE, তার দ্বিগুণের সমষ্টির সমান। এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। এইটা পেলাম পিথাগোরাসের উপপাদ্য স্থূলকোণের ক্ষেত্রে বিস্তৃতি। এবার যদি আমরা এই ত্রিভুজটা ধরি, দেখো ত্রিভুজ ADC, এইখানে ADC একটা সূক্ষ্মকোণ, ADC সূক্ষ্মকোণ। এখন আমরা এর আগে দেখলাম যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এটা কি? যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সূক্ষ্মকোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা উহাদের যে কোনো এক বাহু এবং সেই বাহুতে অপর বাহুর লম্ব অভিক্ষেপ এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে এটা স্থূলকোণ ADC এর ADC স্থূলকোণ, এই সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ। তাহলে ADC এই কোণের বিপরীত বাহু কি? AC স্কয়ার। তাহলে AC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো AC স্কয়ার।
এখন দেখো সূক্ষ্মকোণ সংলগ্ন অপর দুই বাহু কি কি আছে, এডি আর বিসি। তাহলে এডি পর বর্গক্ষেত্র এবি স্কয়ার, সিডি এর উপরে বর্গক্ষেত্র সিডি স্কয়ার। এই বর্গক্ষেত্রদের সমষ্টি অপেক্ষা কি উহাদের যে কোনো এক বাহু, আমরা এই যে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু দুইটা আছে, একটা বিসি আর একটা আছে এবি, আমরা এই বিসি বা সিডি বাহুটা যদি নেই, দেখো সিডি, তাহলে সিডি বাহুতে এডি এর লম্ব অভিক্ষেপ কোণটা আমাদের ডিই, তাহলে সিডি ইনটু ডিই, এটা হলো যে কোনো এক বাহু ডিসি আর অপর বাহু এডি এর লম্ব অভিক্ষেপ ডিই এর অন্তর্গত আয়তক্ষেত্র, তার দ্বিগুণ পরিমাণ কম, তাহলে বিয়োগ করে দিলাম। তাহলে আমরা এইটা পেলাম কি, যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, এটা হলো আমাদের 2 নাম্বার। এখন দেখো আমাদের বিডি আর সিডি সমান, কেন, ডিটা হচ্ছে এডিটা মধ্যমান, তাহলে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে বলতে পারি এই বিডি সমান সিডি। আমরা এই জায়গায় এই সিডি এর জায়গায় আমরা বিডি বসাই দিব। তাহলে দেখো অতএব এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এই মাইনাস 2বিডি ইনটু ডিই। এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার যদি 1 আর 2 যোগ করি তাহলে দেখো আমরা কি পাই, 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে দেখো বাম দিকে এ বি স্কয়ার আছে আর এখানে আছে এ সি স্কয়ার, তাহলে বাম দিকে হলো আমাদের এ বি স্কয়ার যোগ এ সি স্কয়ার, আর ডান দিকে দেখো এডি যোগ করলে আমরা পাবো 2AD স্কয়ার প্লাস এখানে দেখো বিডি তাহলে পাবো 2BD স্কয়ার, আর এইখানে দেখো 2BD ইনটু ডি প্লাস আর এখানে মাইনাস 2BD ইনটু, তাহলে এইটা দুইটা কি হয়ে যাবে, আমাদের অমিট বা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর কিছু থাকলো। এখন দেখো ডান দিকে আমাদের 2 আছে, তাহলে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে ডান দিকে আমরা 2 কমন নিলে কি হবে, AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে আমাদের প্রমাণের বিষয় ছিল কি AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইনটু BD স্কয়ার প্লাস AD স্কয়ার। আমাদের AD আগে আসছে, BD পরে, এটা কোনো সমস্যা না, তুমি পরের লাইনে এটা আগে পরে করে দিতে পারো। 2 ইনটু BD স্কয়ার প্লাস AD স্কয়ার, এই হলো আমাদের কি, যে আজকে যে 5 নম্বর উপপাদ্যটা সেটার বিষয়। এই উপপাদ্যটা আসলে কি, পিথাগোরাসের যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের ক্ষেত্রে বিস্তৃতি, সেই দুইটার কম্বিনেশন। এটা অ্যাপোলোনিয়াস নামে একজন গণিতবিদ এই উপপাদ্যটা প্রথম করেছিলেন, এই দুইটাকে একত্রিত করে, এই জন্য এই উপপাদ্যটাকে আমরা কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলতে পারি, এবং এটা দিয়ে কিন্তু আমরা অনেক অনুশীলনীর এক্সট্রা সমস্যার সমাধান করতে পারব। তো যাই হোক, আজকের বিষয়টা আমি আমার চেষ্টা অনুযায়ী তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের স্কুল পেজে লিখে জানাবা, আমি তোমাদের চেষ্টা করব আবার বোঝানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ।